আমাদের সাথে আছেন ডক্টর ওয়ারেসুল করিম। উনি ডিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিজনেস এবং ইকোনমিক্স ফ্যাকাল্টির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। বাজেট 3টার সময় পেশ হতে যাচ্ছে। বাজেটের কিছু ইন্টেলিজেন্স তো আমাদের কাছে আছে, তার প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাচ্ছি এবারের বাজেটের যে ঘাটতির যে বিষয়টা রয়েছে, আয় মানে করের লক্ষ্যমাত্রা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেভাবে নির্ধারণ করা হয়েছে এবং সেটা আদায় করবার ক্ষেত্রে সক্ষমতা, তার সাথে সাথে একটু চ্যালেঞ্জের দিকে যদি আরেকটু যাই, আমাদের যে বৈদেশিক ঋণ এবং সেই ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা, সব কিছু মিলিয়ে বাজেট সম্পর্কে আপনার এবারের ধারণাটা একটু জানতে চাচ্ছি। আমি জানি যে আপনি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিং এর লোক, ফলে অর্থায়নটা আপনার কাছে একটু বুঝতে চাচ্ছি। থ্যাংক ইউ আপা, আপনার দর্শকদের শুভেচ্ছা। আপনি বেসিক মানে হাইলাইটসগুলো প্রথমে আপনি মেনশনড। আমি মনে করি বাজেটটা উচ্চাভিলাষী বলা যায়, অ্যাম্বিশাস, এবং এটা ওয়েদার ইটস গুড ও ব্যাড সেটা আমি এখনই বলছি না। 9,38,000 কোটি টাকা গতবারের বাজেটের চেয়ে প্রায় 18 to 19% বেশি। আর গতবার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, গতবার বাজেট সাইজ যদিও 7,88,000 শেষ পর্যন্ত, মানে যেটা সংশোধিত রিভাইজড বাজেট, কিন্তু আসলে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন কিন্তু 7 লক্ষের চেয়ে বেশি মনে হয় না হবে, কারণ আমাদের রেভিনিউ কালেকশন ওয়াজ ভেরি পুয়ার। এবং যদি বড় করিও সো আপনি যদি 7 লাখ মানে 7 ট্রিলিয়ন টাকা, 7 লক্ষ কোটি টাকা যদি গতবারের অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার এবং অ্যাকচুয়াল কনসামশন যদি ধরেন, সে তুলনায় 9,38,000 ইজ অলমোস্ট 45% জাম্প। রেভিনিউতে আমি দেখতে পাচ্ছি অ্যাগেইন মোর দেন 45%, কারণ রেভিনিউ কালেকশনের গতবারের রেভিনিউতে প্রায় 45% মতো একটা উল্লম্ফন ঘটেছে। এটা যে কোনো বিজনেসের জন্য, বাংলাদেশ তো হঠাৎ করে এমন কোনো মানে র্যাডিক্যাল কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর বা ম্যানুফ্যাকচারিং এমন যদি হতো যে আমরা হঠাৎ ধরুন গোল্ড মাইন, যে গোল্ড রাশ, তাই না, অনেক সময় আপনি আফ্রিকার কোনো কোনো দেশে সিয়েরা লিওন বা এক সময় নাইজেরিয়াতে তেল পাওয়া গেল, আমাদের নিউজিল্যান্ডে এক সময় ছিল ওটাগো গোল্ড রাশ বলা হতো, যে ওটাগোতে যখন স্বর্ণের কারখানা স্বর্ণের খনি আবিষ্কার হলো, যে ওটাগো বিকেম বিগার দ্যান অকল্যান্ড। এটা রেটোরিক্যালি বলছি। এখন বাংলাদেশে তো এমন কিছু হয়নি, আমরা তেলের খনি বা সোনার খনি কোনো কিছু পাইনি। তাহলে 45% রেভিনিউ কার থেকে আসবে, বা আনতে পারলেও আপনার এটা নেওয়া ইকোনমিক সেন্স মেক করে কিনা, তাই না? যেমন ধরুন আমি দুজনে অধ্যাপক, আমরা বেতন পাই, আমরা অলরেডি এবছর মানে ট্যাক্স বেশি দিচ্ছি। আপনি নিশ্চয়ই মানে নোটিস করার কথা গত মার্চ এপ্রিলের পর থেকে। সো আমাদের কাছ থেকে হয়তো চাইলে, যেহেতু আমরা অসহায় এই মুহূর্তে, মানে বেতন তো আমাদের অ্যাট সোর্স কেটে নেওয়া হয়, উই পে ট্যাক্সেস অ্যাট সোর্স, তাই না? সো পে অ্যাজ ইউ আর্ন, সেজন্য আপনার কোনো ডিসক্রিপশন সেখানে নেই। আপনি যে পরে দেবেন একটা দোকান মালিকের মতো বা একজন ব্যবসায়ীর মতো, যে আপনি আপনার ইনকাম আপনার ইচ্ছা মতো আপনি অ্যাকাউন্টিং করে অডিটিং করে, ব্যবসায়ী এআইটি দিতে হয়, কিন্তু অডিটিং এর একটা সুবিধা আছে, এআইটি দিতে হয়, কিন্তু চাইলে সে তার টোটাল রেভিনিউ তার মতো করে সে ম্যানিপুলেট করতে পারে। যেখানে ধরুন ইম্পোর্ট যদি হয় বা এক্সপোর্ট যদি হয়, তখন আমরা উই কান্ট, অর্থাৎ কর জাল বিস্তৃত করেও এই কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা সেখানে সন্দেহ, সেখানে বিশাল সন্দেহ আছে। যেটা বললাম, যে যারা মানে স্থির জবে আছে, তাই না, সেটেলড জব, সেটেলড একটা পে, তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। সো পরে আমি আসছি whether it makes economic sense, কারণ আমাদের ডিসপোজেবল ইনকাম কমানো কি মানে ভালো সরকারের মানে একটা বৈশিষ্ট্য কিনা। কিন্তু এর বাইরে যারা ধরুন সেলফ এমপ্লয়েড, ধরুন একটা ল ফার্ম, একটা লয়ার, একজন ডাক্তার, একটা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল, এই যে হিউজ যে আপনি রিটেল সেক্টর আমাদের, তার বাইরে আরও ইনফর্মাল সেক্টর আছে। এই রিটেলের এদের অ্যাকাউন্টিং কে রাখে, তাই না? আমরা লার্জ কর্পোরেশনসগুলারই 2 দিন আগে আপনি পেপারে দেখে থাকবেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কাছ থেকে সরকারি স্ট্যাটিউটরি প্রায় 328টা প্রতিষ্ঠানের কাছে তারা অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস চেয়েছে, এবং মাত্র 102টা সেটা জমা দিয়েছে। তো দিজ আর বিগ অর্গানাইজেশনস, সেখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, তারা দেয়ার মানে গভর্নমেন্টের কথা তারা রাখতে বাধ্য, তারপরে তো দেয় নাই। এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কিন্তু একটা স্ট্যাটিউটরি বডি। তো এই জন্য বলছি যে ধরুন একটা বিস্কিট ফ্যাক্টরি, একটা কারখানা, ইভেন গার্মেন্টস, তার রেভিনিউকে খবর রাখবে। সো এটা একটা সাইড। দ্বিতীয় হলো
যে অর্থাৎ এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট কিভাবে করব চ্যালেঞ্জ অলমোস্ট দ্বিতীয় বলছিলেন মানে ইনসারমাউন্টেবল চ্যালেঞ্জ। আর সেকেন্ড কথা হচ্ছে যে ইয়ার টু ইয়ার বাজেটের যে গ্রোথ হওয়ার কথা, আমি মনে করি বাজেট 2-3টা কারণে বাড়া উচিত। একটা হচ্ছে যে ইনফ্লেশন, ধরুন আপনার আমার সবার বেতন বাড়ছে একটু করে, বাড়ি ভাড়া বাড়ছে, সো সরকারেরও সরকারি যে সার্ভিসগুলো সরকার প্রোভাইড করে, যাদেরকে বেতন দেন সেখানে বেতন ভাতা তো বাড়ছে। সো সরকারের একটা মানে নর্মাল বা অর্গানিক গ্রোথ একটা দরকার, ইট কুড বি 7 to 9%। এরপর অ্যাসপিরেশনাল যে গ্রোথ, যে আপনি ডেফিনেটলি ক্ষমতায় আসার পর বা দায়িত্ব নেওয়ার পর আপনি চাবেন যে টু ডু সামথিং নিউ। তাহলে আপনি এখন যদি জাহাঙ্গীরনগরের ভিসি হন বা বাংলাদেশের শিক্ষামন্ত্রী হন বা আমাদের ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে আসেন, আপনার নিজস্ব কিছু ড্রিম থাকবে, তো সেটা বর্তমান সরকারের থাকারই কথা। তো সেটার জন্য আপনি কতটুকু অ্যাসপিরেশনাল গ্রোথ, এটা খুব অ্যাম্বিশাস হতে পারতো যদি আমরা ওই যে বললাম তেলের খনি পেতাম, করা যায়, কিন্তু এটাও আমি মনে করি 7%-এর বেশি হওয়ার দরকার নেই, তাই না? তাহলে 7 + 7, 8 অ্যাবাউট ধরুন 15%। 15-এর সাথে আর যদি আপনি ওই যে ডেট যে আমাদের আছে, ডেটের ইন্টারেস্ট পে করতে হয়, প্রতি বছর কিন্তু এটাও একটা নিউ এক্সপেন্স। মানে আপনি এখন এবার তো মারাত্মক অবস্থা, এবার টোটাল বড় করবে সরকার অলমোস্ট 1,02,000-3,000 কোটি টাকা, কিন্তু ইন্টারেস্ট পে করবে নিয়ারলি 1,30,000 কোটি টাকা। তার মানে ইফেক্টিভলি কিন্তু সরকার বড় করছে না, বুঝতে পেরেছেন? মানে তার আসলে কোনো ফ্রি ক্যাশ ফ্লো নেই। আমরা নতুন বরোইং এর তুলনায় ডেট সার্ভিসিং ডেট সার্ভিসিং কস্টই বেশি, তারপর তো প্রিন্সিপাল রিপেমেন্ট তো এখনো সেখানে হাতে দিলাম না। তার মানে আমরা এমন একটা মানে ভিশাস সাইকেলে আমরা আটকা পড়েছি, এক ধরনের ডেট ট্র্যাপ। সো এই অবস্থায় আপনার একটা উপায় হলো, মানে আপনি হয়তো এক পর্যায়ে যাবেন যে গ্রোথ থেকে, আমি বারবার বলার চেষ্টা করি যে ডেফিনেটলি রেভিনিউ বাড়াতে হবে, বাট দ্যাট রেভিনিউ শুড নট কাম ফ্রম দ্য এক্সিস্টিং ট্যাক্স পেয়ার্স অর ইভেন মানে ইয়েস নিউ ট্যাক্স পেয়ার্স, নিউ ট্যাক্স ইম্পোজ না করে যারা ট্যাক্স দিচ্ছে না, টোটালি দিচ্ছে না বা কম দিচ্ছে, ফাঁকি দিচ্ছে, ডেফিনেটলি আপনার আমার পরিচিত আমাদের নেইবার্সরাই আছে, অনেক ডাক্তার আছে, আমরা জানি না তাদের ইনকাম কত, অনেক মানুষ আমাদের ল্যান্ডলর্ড যারা ধরুন 10টা 20টা অ্যাপার্টমেন্টের মালিক, তার মিনিমাম মানে 4-5 লাখ টাকা সে শুধু বাসা ভাড়া পান, তাহলে বছরে 60 লক্ষ টাকা, কিন্তু খুঁজে দেখেন তার রিটার্নে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দেখাচ্ছে। এই যে বাংলাদেশের যে হিউজ যে মানে ফাইন্যান্সিয়াল মানে রিয়েল অ্যাসেটস বা রিয়েল এস্টেট অ্যাসেটস, এগুলো তো কেউ না কেউ মালিক আছে। খেয়াল করুন, আপনি যেখানে হাত দেবেন একজন ওনার কিন্তু পাওয়া যাবে। দখল করতে যান, দেখবেন যে একজন এসে দাঁড়াচ্ছে, ইভেন একটা স্লাম যদি আপনি যান, তো তাহলে সেগুলোকে আমরা যদি অটোমেশনের আওতায় আনতে পারতাম বা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারতাম। কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, ডিজিটাইজেশন ব্যাংকিং সিস্টেমের, অটোমেশনের উদ্যোগ গত বাজেটেই বলেছে, ব্যাংকিং সেক্টরে ব্যাংকের সাথে এনআইডি যুক্ত করে নতুন অ্যাকাউন্ট ওপেন করলে এনআইডি নাম্বার, বাট ইট শুড বি কম্প্রিহেন্সিভ এন্ড অ্যাক্রস দ্য বোর্ড। ধরুন আপনি সঠিকভাবে এটার ঢাকা শহরের আপনি বলবেন যে ঢাকা শহরের সবগুলো অ্যাপার্টমেন্ট টু স্টার্ট উইথ, অথবা শুরুতে আপনি কতগুলো নেইবারহুড ঠিক করতে পারেন। আচ্ছা, এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি ফাইন্যান্সিং এর লোক, আমার যে ব্যাংক বরোইং করছেন গভর্নমেন্ট তো ব্যাংক থেকে বড় করছে, তাতে করে ব্যক্তি খাত সেখানে যে ক্রেডিট গ্রোথ, এটা অনেকে বলে যে একটা ক্রাউডিং আউট ইফেক্ট, হ্যাঁ একটা সমস্যা হচ্ছে। আরেকটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আপনি কোনো আশা দেখছেন কিনা? মানে ক্যাপিটাল মার্কেট তো একটা মধ্যবিত্তদের আসার জায়গা হতে হবে। ডক্টর নীলরি, আপনি একদম মানে ইউ হিট দ্য রাইট বাটন, যে আমরা ক্যাপিটাল মার্কেট শুড বি আওয়ার সোর্স অফ লং টার্ম ফিন্যান্সিং, তাই না? আপনি স্টেডিয়াম বানাবেন, সুইমিং পুল বানাবেন, নিউ ডর্ম বানাবেন আপনার ইউনিভার্সিটির জন্য, এ ধরনের জায়গায় বা হসপিটাল ধরুন নতুন করে একটা ওয়ার্ড বানাবে, তার কিন্তু ক্যাপিটাল মার্কেটে যেতে পারতো। কিন্তু এখানে আমরা প্রত্যেক বাড়ির মানে একই ধরনের গদ বাঁধার কথা শুনি যে ক্যাপিটাল মার্কেট শুড বি দ্য প্লেস টু গো, এবং ক্যাপিটাল মার্কেটে যারা পার্টিসিপেন্টস ওনারাও সরকারের কাছে প্রতিবাদ দাবি করেন যে সরকারেরই ভালোগুলো, তাই না, যেগুলো গোল্ড মাইন, এরকম তো নিয়েছি আমরা সরকারের অনেকগুলো, যেমন ইস্টার্ন কেবলস, সরকার মানে বিসিআইসির অনেকগুলো প্রজেক্ট কিন্তু আমরা প্রাইভেটাইজ করে এই মানে মার্কেটে এনেছি, যেমন পূবালী ব্যাংক অ্যান এক্সাম্পল, উত্তরা ব্যাংক আরেকটা এক্সাম্পল, এগুলো কিন্তু আমরা এনেছিলাম। কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো আনার পর বা ওই যে প্রাইসিং হয়েছে, যেমন কোহিনুর কেমিক্যাল, আপনি চিন্তা করে দেখুন, কোহিনুর কেমিক্যালের মতো এত মানে একটা ইটস এ প্রাইজ প্রপার্টি, তেজগাঁর যে জায়গায় ওদের ল্যান্ড, এটা এখন কার মালিকানায়, এবং সেখানে আমরা সরকার বলতে জনগণ কত টাকা তার মানে আপনার যে বাড়িটা আমি
প্রাইভেটাইজ করে মার্কেটে দিচ্ছি, আপনার ল্যান্ডের দামও আপনি পাচ্ছেন না। ফ্যাক্টরি বা অন্যগুলো আদমজি তো সেই মানে এক ধরনের মোটামুটি প্রগতিশীল একটা সরকার ছিল যখন আদমজিকে ডিসম্যান্টল করা হলো, আওয়ামী লীগ ছিল। মুসলিম কটন মিলকে আমরা প্রাইভেটাইজ এখন করে আদমজি, ইস্পাহানি, আহমেদ বাউনি এগুলো এখন কোথায়? আদমজি প্রাইভেটাইজ তো হলো না। আদমজির ওখানে কতগুলো প্লট এখন। তাহলে আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন থাকবে যে বাজেট থেকে আমি ক্যাপিটাল মার্কেটে কি সিগন্যাল দিব? বাজেটের মধ্যে এটার কি এলিমেন্ট? বাজেটের মধ্যে আপনি এখন 2.5% ট্যাক্স রিবেট আছে, যে আপনি যদি লিস্টেড হন তাহলে আপনি ট্যাক্স পে করেন কম। এবং আমি মনে করি এটাও আমি মানে অ্যাজ অ্যান ইকোনমিস্ট আমি বলবো ইটস নট ফেয়ার না। কেন জানেন? আপনি সবচেয়ে সাকসেস, যেমন ধরুন গ্রামীণ ফোনের নিলোরে স্টক মার্কেট আছে মাত্র 2.39%-এর মতো। ওর টোটাল যে ওনারশিপ এর মানে প্রাইভেট ইনভেস্টরদের জন্য, আপনার আমার মতো যারা রিটেল ইনভেস্টর, আমাদের জন্য তার কোনো শেয়ারই নেই। অনলি 2% 2 to 3% দেওয়া আছে। ইউনিলিভার কনজিউমার্স খুঁজে দেখেন 1 to 2%। এগুলো একটা স্ক্যাম। স্টক মার্কেটে মানে আমরা যাচ্ছি বলে একটা স্ক্যাম করেছে। আমি আশা করি ওনারা শুনছেন। ইউনিলিভারের মতো এত বড় একটা কোম্পানি, তুমি 1 থেকে 1.5% দিয়ে তুমি 2.5% ট্যাক্সের সুবিধা নিচ্ছ। এবং কালকে আমাকে বাংলাদেশের যিনি লিডিং ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা সিকিউরিটিজ, সেটার মাননীয় এমডি ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার মিটিং ছিল। উনি বলেছেন ওরা ওই ট্যাক্সের টাকা বাঁচিয়ে ডিভিডেন্ড দিচ্ছে। কারণ 15 থেকে 16,000 কোটি টাকা হয়। গ্রামীণ ফোনের আপনি জানেন ট্যাক্সেবল ইনকাম কত? গ্রামীণ ফোনের মিনিমাম 7 থেকে 8,000 কোটি টাকা। তাহলে এর মধ্যে আপনি 2.5% একই কাজ করছে স্কয়ার করছে, যে ইউনিলিভার কনজিউমার করছে। আর আরেকটা ডে লাইট রবারি, বিশ্বাস করবেন? মেরিকো বাংলাদেশ নামে একটা কোম্পানি আছে, যে আই থিঙ্ক নারকেল তেলের একটা কোম্পানি আছে না আমাদের কনজিউমার প্রোডাক্ট করে। হ্যাঁ, তো এই মেরিকো বেশ বেশ ভালো মার্কেট ক্যাপ, হাজার কোটি টাকা প্রফিট। ওই 2.5% সুবিধা তারাও পাচ্ছে। মানে অন্যরা মানে বলতে চাচ্ছেন এই 2.5% এর সুবিধা নিয়ে ডিভিডেন্ড হিসেবে যাচ্ছে। এটা মিসইউজ করছে ওরা। মনে করুন আপনার টোটাল 10 কোটি শেয়ার আছে। আচ্ছা, আপনার এটা যদি আমি বুঝিয়ে বলছি। আপনার ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি একটা বিজনেস চিন্তা করি, এখানে 10 কোটি শেয়ার আছে, আপনি 1 কোটিও দেননি, আপনি কয়েক লাখ শেয়ার শুধু শেয়ার বাজারে দিয়েছেন, বাকিটা ডাইরেক্টর। এখন ডিরেক্টরস, ইনস্টিটিউশনাল ওনার্স এবং ওই যে প্যারেন্ট কোম্পানি অরিজিনাল ইউনিলিভার, হ্যাঁ, এখন সেখানে পুরো রেভিনিউ তো আপনি পুরো 10 কোটি শেয়ারের উপর পাচ্ছেন। কিন্তু সরকার যেই কারণে সুবিধাটা দিচ্ছে সেটা আসলে কোনো বেনিফিট মানুষ পাচ্ছে না। মানুষ শেয়ার কিনতে গেলে সে শেয়ার পাচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে এটা মেরিকো করছে, আমি নাম ধরে বলছি, মেরিকো ইজ ডুইং ইট, নাম ধরেই বলেছেন, ইউনিলিভার ইজ ডুইং ইট, গ্রামীণ ফোন ইজ ডুইং ইট, and also Square and few others. Okay. এরা আপনার আমার জন্য, এটা আমার মাই ডিয়ার স্মল ইনভেস্টার্স, তোমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। আমি এই প্রসঙ্গে আমাকে আপনি আমার কথা আপনি মানে ইনভারবাটিম বিশ্বাস করার দরকার নেই। ইউ জাস্ট কল দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ লঙ্কা বাংলা সিকিউরিটিজ ওর যে কোনো ব্রোকারেজ হাউস যাকে আপনার বিশ্বাস হয়। না, আপনাকে আপনাকে আমি এই কারণে তাহলে আমি সম্পূর্ণ প্রশ্ন করব। এবার নাকি 10% চেয়েছে তারা। না, এবার আমি 10% ট্যাক্স কম দিতে চায়। আচ্ছা, কিন্তু কোনো থ্রেশহোল্ড ঠিক করা হলো না যে তুমি কত পার্সেন্ট শেয়ার। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো এটার দেখভাল করবে। হ্যাঁ, দেখভাল তো করার কথা, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন 10 থেকে 12-13 বছর যারা চেয়ারম্যান ছিলেন, আপনাকে যখন আমি মানে আপনার রিঅ্যাপয়েন্টমেন্ট দেব, বলুন ধরুন আমি এখন ডিন আছি 2 বছর, আমাকে যদি আরেকবার এক্সটেনশন দেয়, তার মানে আমার ওনারা কার্যক্রমে সন্তুষ্ট। তাহলে আমাদের তো এর আগে 2জন এসএসসি চেয়ারম্যানকে আমরা দেখেছি বিসেকের, যে তারা কয়েকবার করে, আমারই শিক্ষক, একজন আমার শিক্ষক, আরেকজন আমার ছাত্র, সো আই লাভ দেম অ্যান্ড আই রেসপেক্ট দেম অ্যাজ মাই কলিগস। কিন্তু ওনাদের সময় তো এগুলোকে হাত দেয় নাই, এবং ওনারাও হাত দেন নাই। কারণ কোয়েশ্চেন ইজ দিজ আর মানে কেউ ইকোনমিক, ওই যে বললাম যে ব্যাপারটা, আপনি আমার মনে হয় না আপনিও এই কনভারসেশনটা এর আগে শুনেছেন, সবাই বলেছে 2.5% বেনিফিট দাও, এবার 5% করে দিলাম। মাননীয় অর্থমন্ত্রী হতে ওদের কথায় মুগ্ধ হয়ে বলবেন ঠিক আছে, যারা লিস্টেড তারা 5% কম ট্যাক্স দিবে। আমি মনে করি প্লিজ মিস্টার মিনিস্টার ডোন্ট ডু ইট। অথবা তাদেরকে বলুন যে একটা থ্রেশহোল্ড ঠিক করে দিন। এই সম্পূরক প্রশ্নে আসতে চাচ্ছিলাম সব শেষে, সেটা হলো তাহলে এনবিআর এর কি কোনো অ্যাসেসমেন্ট থাকে না? এনবিআর তো একটা ধরেন
নীতি করলো, NBR এর কৌশল টাকার করলো, তো কিন্তু কথা। এনবিআর অ্যাসেসমেন্ট কেন করে? এনবিআর এর যে ক্যাপাসিটি জি সেটা লিমিটেড টু, ধরুন আমি যদি ছবি তুলে দেই, জি। সেই ছবির উপর আপনি একটা স্লাইস বসাতে পারেন। আমি আপনাকে বললাম যে দিস আর মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড দিস ইজ মাই রেভিনিউ, এটা আমার স্যালারি, আপনি স্যালারির উপর ট্যাক্স নিয়ে যান 30% 25% জানেন, অথবা দিস ইজ মাই সেভিংস, ইন কেস অফ কোম্পানিজ আমরা সারপ্লাস মানে প্রফিটের উপর। এখন এই অ্যাকাউন্ট যদি আমি না বানাই, বাংলাদেশে কোম্পানির সংখ্যা লক্ষ লক্ষ, শুধু রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, সেখানেই আমি এখনকার মানে কারেক্ট নাম্বার জানি না, আমি মনে করি যে কয়েক লক্ষ হবে। মানে আমি যখন নিজে ফিল্ড ওয়ার্ক করেছিলাম তখন ছিল 84,000, সে অনেক আগে। এর মধ্যে লিস্টেড কোম্পানি হলো মাত্র 356, তার মধ্যে অর্ধেকের বেশি অ্যাকাউন্টস আপ টু ডেট করে না। সো তার বাইরে যে ইনক্লুডিং এই যে আমরা যে এখন টেলিভিশনে বসে আছি, ধরুন এই যে মেঘনা গ্রুপের সেদিন পত্রিকা দেখলাম যে টার্নওভার হচ্ছে 32,000 কোটি টাকা। এখন ট্যাক্সের ফাইলে ওনারা যে অনেকগুলো কোম্পানি আছে, শেলটেকে যেমন অনেকগুলো কোম্পানি আছে, বাংলাদেশের রিয়েল এস্টেট ফিল্ডে তেমনি আরও বড় বড় অনেক কোম্পানি আছে, ধরুন শান্তা, তারপর সাউথ ব্রিজ, অ্যাসেট ডেভেলপমেন্ট, এদের রেভিনিউর ক্রেডিবল কোনো অডিট, ক্রেডিবল কোনো ইনফরমেশন এনবিআর এর কাছে নেই। এটা আমি অ্যাকুরেট মানে নাম্বার বলতে পারবো না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি নেই। এজন্য যে বাংলাদেশের অডিটিং তো ইজ ইন শ্যাম্বলস। বাংলাদেশের নীলরি আমাদের সবচেয়ে বড় সেক্টর স্টক মার্কেটের, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর ইন টার্মস অফ মার্কেট ক্যাপ, একদমই, এবং ভেরি লার্জ অর্গানাইজেশন, তাই না? এবং সেখানেও কিন্তু তারা ওই যে 2.5% কথা বললাম, আমার নিজের ব্যাংক, ধরুন আমি নর্থ সাউথে কাজ করি, আমাদের নর্থ সাউথের বর্তমান চেয়ারম্যান যিনি মিস্টার কায়সার, ওনারা যে ব্যাংকের চেয়ারম্যান, উনিও একটা ব্যাংকের কদিন আগে চেয়ারম্যান ছিলেন, সেটা তো লিস্টেড। এরা 3,000 কোটি টাকা গ্রুপে ঢুকেছে, 4টা ব্যাংক, ওরা বলেছে 3,000 crore ক্লাব। আচ্ছা, আপনার কাছে আমি ফেরত আসবো। সারাদিন ধরে আমার সহকর্মীরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছেন যে এই বাজেটের মাধ্যমে কোথায় কোথায় জিনিসপত্রের দাম বাড়তে পারে, দাম কমতে পারে, কি কি প্রণোদনা রয়েছে, জনজীবনে কিভাবে একটু স্বস্তি আসতে পারে বা কোথায় কোথায় চাপ বাড়তে পারে, সেই জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা আশা করব যে 3টার সময় যে বাজেটটা পেশ হয়, তারপরে আমরা আরও সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে কিছু তথ্য দিতে পারবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর ওয়ারেসুল করিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন, বিজনেস এবং ইকোনমিক্স ফ্যাকাল্টি। আপনার সাথে কথা বলছিলাম স্টক মার্কেট নিয়ে, আপনার সাথে কথা বলছিলাম অর্থায়ন নিয়ে। এই পর্বে বাজেটের ব্যয় দক্ষতাকে মাথায় রেখে আপনার কাছে বিশেষ প্রশ্ন, যে টার্গেটগুলো করা হয়েছে মিড টার্ম জিডিপির যে গ্রোথ দেখা হয়েছে 8% উপরে, ইনফ্লেশন 6% নিচে, এই যে মানে মিড টার্ম এবং 1 বছরের জন্য যে আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এগুলো কতটুকু বাস্তবায়ক বলে মনে হচ্ছে এবং কিভাবে এটার কাছাকাছি আমরা পৌঁছতে পারি? হ্যাঁ, এগুলো খুবই হতে পারলে ভালো হতো। আমি মনে করি ডিজায়ারেবল, কাঙ্ক্ষিত কতগুলো লক্ষ্যমাত্রা ঠিক করেছেন সরকার। যেমন ইনফ্লেশন, এবারে ওনারা চাচ্ছেন যে 26-27 আসবে 7.5% ইন 12 months, বাট ইন 4 years, ফাইন্যান্সিয়াল ইয়ার 31, যেটা 4 বছর পর আসবে, 27, 28, 29, 30, 31, 4 বছরের মাথায় 5%। সো অ্যাগেন ইটস এ ড্রিম ইনফ্লেশন। বাংলাদেশে কখনোই 5% ছিল না। আমার মনে হয় ইন এ সেন্স বর্তমান যারা ক্ষমতায় আছেন, ওনাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন একবার কিন্তু চালের দাম 8 টাকা থেকে আমরা 3.5 টাকায় কমেছিল। সো দেয়ার ওয়াজ এ টাইম, মেবি ওনার সময় ভালো ছিল একটা টাইম। আর বিএনপির প্রথম আমলে একবার কিন্তু জিনিসপত্রের দাম অনেক কমেছে। অ্যাটলিস্ট গাড়ির দাম দেখলাম 2 লাখ টাকায় স্টেশন ওয়াগন গাড়ি পাওয়া যায়। বলতে আপনি মানে জিয়াউর রহমানের পরে 90s এর কথা বলছেন? হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব আর্লি 90s, হ্যাঁ 91, 92। ইভেন আওয়ামী লীগেরও কিন্তু প্রথম টার্মে প্রাইস লেভেল ওয়াজ মাচ মোর টলারেবল। দুই দলেরই প্রথম 5 বছর পরবর্তী বছরগুলোর চেয়ে স্লাইটলি বেটার ছিল। যাই হোক, এখন এবং ডক্টর ইউনূসের সময় কিন্তু আপনার মনে আছে যে ওনারা যখন হলো প্রাইজিং হলো, তারপরে রমজানে কিন্তু জিনিসপত্রের দাম সাংঘাতিক ঠান্ডা ছিল, মানে আমাদের নাগালের মধ্যে ছিল, অ্যাটলিস্ট ওভাবে এক্সরবিটেন্টলি হাই হয়নি। এখন 5% ইনফ্লেশন
আমি মনে করি যে অ্যাজ এ গোল, ওই যে এলিউসিভ গোল যেটা আমরা বলি, যে আমরা ধরতে চাই কিন্তু ধরতে পারি না, আমি মনে করি না যে এটা বাস্তবসম্মত। এখন বাজেট করার সময় ওনাদের যে কনভারসেশনটা হওয়া উচিত উইথ দ্য পিপল, যে আমরা আপনাদেরকে অবাস্তব কিছু বলতে চাই না, কারণ কদিন পর তো এই ওয়াদার এগেনস্টে আমাকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন। এটা আমাদের একটা বড় সমস্যা। আমি পরে যদি সময় পাই আসবো, যে আমাদের 6 মাস পর আবার আমাকে ইউ ডোন্ট হোল্ড মি টু অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে জিডিপি গ্রোথ এটা খুবই হাই, এখন আমাদের অ্যাবাউট 4.1, এই গত প্রায় পরপর 2 বছর ওনারা 4 বছরের মাথায় ধরেছেন 8.5% অন অ্যাভারেজ। এটাও অ্যাচিভ করা সম্ভব না। সরকার কি তার একটু বেশি বলছেন? সরকার জিডিপির প্রবৃদ্ধি 4.5, এর আগে 4.1, তার আগে 3.6, মানে যাই হোক। আর বাংলাদেশের জিডিপি নিয়ে তো জিডিপিকে এমনিও কেউ বিশ্বাস করে না, তাই না? যে 55 লাখ কোটি টাকার ইকোনমি, বা কেউ বলছে 62 লাখ কোটি টাকার ইকোনমি। তাহলে ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য ওনারা যে হোয়াইট পেপার করলেন, ওনারা বললেন যে প্রায় 20% করে সব কিছু ইনফ্লেটেড, তাই না? আমাদের মনে আছে একবার বিনিয়োগ বোর্ডের যে $1 বিলিয়ন, যেটা রিয়েল ডলার্স, যে বিনিয়োগ বোর্ড একটা কথা বলছে, আমাদের বাংলাদেশ রেজিস্টার্ড এবং হাতে পাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন কোশ্চেন হলো আমাদের আসলে 8.5%, আমি মনে করি ইভেন 4 বছরের মধ্যে এই জিডিপি আমাদের ইভেন প্রয়োজনও নেই। আমাকে যদি আপনি স্টেডি 7%ও ডেলিভার করতে পারেন, দেখুন আমরা 10 বছরে ডাবল হয়ে যাব। হ্যাঁ, এই আমাদের যখন 90s-এ আপনার মনে আছে যে এই যে একটা মানে চ্যালেঞ্জ তো আছেই। এখন এই চ্যালেঞ্জ আপনি অতিক্রম করতে পারবেন না। গ্লোবাল প্রাইস হাইকেরও তো একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু এই চ্যালেঞ্জটা অতিক্রম করার জন্য গ্রোথ দরকার, গ্রোথের জন্য লোয়ার ট্যাক্স দরকার। ওটা আপনি সাইকেলের পেছনে আপনার তাহলে ব্যাকওয়ার্ড যেতে হবে, কিন্তু সে রাস্তা তো হাঁটছে না। লোয়ার ট্যাক্স হলে লোয়ার ট্যাক্স হলে আমার রেভিনিউ কালেকশনও বাড়বে, কারণ লোয়ার ট্যাক্স হলে মানুষের ভয় কমে যাবে। সেদিন একজন বলেছিলেন, আমি নাম বলতে পারি আপনাকে, ওনার নাম জনাব নাসিম মঞ্জুর, সবাই চেনেন, এপেক্সের সিইও। উনি একটা প্রোগ্রামে অন এয়ার বলেছেন যে এখন দেশে চলছে ট্যাক্স টেরোরিজম, ট্যাক্স সন্ত্রাস। সো ট্যাক্স সন্ত্রাস হবে কেন? ট্যাক্স আমরা জানি ট্যাক্স এক ধরনের নেসেসারি হার্ম। ট্যাক্স কখনোই খুব একটা প্লেজেন্ট জিনিস না, তাই না? আমেরিকাতে বলে আমাকে দিতেই হবে, ট্যাক্স দিতে হবে, কিন্তু মৃত্যুর মতো। মৃত্যু যেমনি ওই যে মানে জন্মিলে মরিতে হবে, হ্যাঁ, আরবিতে কি বলে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। তেমনি প্রত্যেক নাগরিককে ট্যাক্সের বিটার টেস্ট নিতে হবে, ফাইন। কিন্তু ট্যাক্সটা আপনি সহনীয় পর্যায়ে যদি রাখেন। আরেকটা কথা হলো, এটা যেহেতু ইউনিভার্সাল, যারই ইনকাম আছে, ট্যাক্সেবল ইনকাম আছে, যে বেতন পায় নিন আপনি, কিন্তু আপনি কাউকে কর ছাড় অথবা আপনার অদক্ষতার জন্য, ধরুন আপনার ক্লাসে আপনি জাস্ট বিকজ ইউ আর নট, মানে আপনি ডানে বায়ে ঠিক মতো তাকাচ্ছেন না, ভালো মনিটর করছেন না বলে 2-4টা ছেলে মেয়ে তারা একজনে থাকে, একজন দেখে নোট দিয়ে লিখে নিচ্ছে, পাস করে যাচ্ছে। এটা তো আপনার যে কমপ্লায়েন্ট স্টুডেন্ট, যে আপনার লয়াল স্টুডেন্ট, তার জন্য তো ফেয়ার হচ্ছে না আপু, তাই না? আমাদের উচিত হবে অ্যাজ দ্য সুপারভাইজার অফ দ্য, মানে উই আর প্রিজাইডিং ওভার দ্য ইকোনমি। এখানে 8.5% আপনি জিডিপির কথা আমি মনে করি না সম্ভব। তারপরে ইনভেস্টমেন্ট টার্গেট 40%, অ্যাগেইন ভেরি অ্যাম্বিশিয়াস। এফডিআই টার্গেট 2.7, সবগুলাই অ্যাম্বিশিয়াস। শুধু এবারের জিডিপি গ্রোথ রেট আমি মনে করি 6.5, এটা পসিবল। তাও আশা করতাম ভালো হতো যদি লোয়ার ট্যাক্স। আপনি নোটিস করেছেন কিনা যে এই পাবলিকেশনের আগে, বাজেটটা এখন অফিসিয়ালি আসে নাই, সরকার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে ফেলেছে যে আমাদের আগামী 5 বছরের জন্য ট্যাক্স স্ট্রাকচার ইজ গোনা রিমেইন দ্য সেম। এবং এখন আসলে সেম না, আসলে কিন্তু বেড়েছে। যেমন 3 কোটির উপরে ইনকাম হলে একটা নতুন ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, যেটা ওনারা মিলিয়নের ট্যাক্স এবার আসছে 35%। মানে আপনাদের তো হচ্ছে প্রপার্টি না, প্রপার্টি ইনকামের উপর একটা নিউ স্ল্যাব আসছে। ও আচ্ছা, নতুন স্ল্যাব 26-27 হবে না, সেটা বোধহয় 28-29 থেকে। জি 3 কোটির উপরে হলে 35%। এখন অনেকেরই 3 কোটি আছে, ওনাদের সাথে যদি সার্ভিস প্রপারলি দেন, যেমন ধরুন যারা বড় কোম্পানির শেয়ারের মালিক, ধরুন স্কয়ারের যে ভাই বোন যারা বড় বড় চাঙ্কের মালিক, তাদের তো ডিভিডেন্ডই পেয়ে যাচ্ছেন কয়েকশো কোটি টাকা করে। এই মানুষগুলো থেকে আপনি 35% ট্যাক্স নেওয়া ইজ ডাবল ট্যাক্সেশন। কারণ একবার কোম্পানি লেভেল আপনি ট্যাক্স দিচ্ছেন, এবং ডাবল ট্যাক্সেশন নিয়ে কোনো কথা নেই যে আপনাকে দুবার কেন ট্যাক্স দেবেন। আপনার প্রফিটের উপর একবার দিয়েছেন, সেই প্রফিটটা থেকে আবার যখন ওনারদেরকে আপনি ডিভিডেন্ড দিচ্ছেন, সেখানে আবার দিচ্ছেন। গ্রামীণ ফোন একই জিনিস সাফার করছে। আমি মনে করি যে স্পেন্ডিং কোয়ালিটি, আপনি তো আরেকটা বলেছেন যে এখানে হাত দেওয়া উচিত। যে যেমন ধরুন সেফটি নেট, শেষ করবো, সেফটি নেটে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা নিল, সেখানে অ্যাকচুয়াল বেনিফিশিয়ারদের হাতে
তাদের কাছে কত টাকা পৌঁছাচ্ছে, তাই না? আর আমার একটা ওভারহেডে কত অ্যাসেসমেন্ট টাকা, খুবই জরুরি, স্কুল সেটা ফিডিং, এনবিআর এরও অ্যাসেসমেন্ট জরুরি, আইএমইডি এরও আরেকটা আননেসেসারি আমি রেজিস্টার করে রাখতে চাই এখানে, একদম স্কুল ফিডিং অ্যাবসলিউটলি আননেসেসারি, কারণ এখানে অনেক অ্যাফ্লুয়েন্ট বাচ্চা আসে, জি, তাই না? আপনি ব্রেক টাইমলি পৌঁছানো, মানে লট অফ চ্যালেঞ্জেস। আমাদের কথা চলতে থাকবে। ডক্টর করিম, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বাজেটের সময় চলে এসেছে, আমি আমার সহকর্মীর কাছে চলে যাচ্ছি।